হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য। আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি 2016 এসএলএসটি মামলা। এবং এই মামলাটি হাইকোর্টের যে বাতিল হয়েছিল সেই মামলাটিরই শুনানি পর্ব চলছে সুপ্রিম কোর্টে। তারই যে বিস্তারিত কালকে যে শুনানি পর্ব হয়েছে সেই শুনানি পর্ব নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। কালকে এসএসসির যে মামলা ছিল সেই মামলা আর যে শুনানি, সেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি অবশ্যই হয়েছে। তবে এই মামলাতে কি কি উঠে এলো এবং উকিলবাবুরা কি কি বললেন, এবং বিচারপতি কি কি প্রশ্ন করলেন, এবং সর্বমোট কি কি তথ্য ওই জায়গা থেকে উঠে এসেছে দীর্ঘ শুনানির পর প্রায় 2টো থেকে 4টা পর্যন্ত, তার সেই নিয়ে আজকে আমার এই ভিডিও। আজকে আমি এই নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় এইটুকুনি। তবে আলোচনায় যাবার আগে আমি সকল বন্ধুদেরকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। নতুন নতুন ভিডিও পেতে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো প্রান্তে চাকরি সংক্রান্ত এবং চাকরির সমস্যা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অবশ্যই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাথে রাখুন, পাশে রাখুন। দেখুন, কালকে ছিল সেই 27/1/2025, অর্থাৎ এসএসসি যে হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল 2016 এসএলএসটি মামলা, এসএলএসটি পরীক্ষা, সেই এসএলএসটি পরীক্ষার যে মামলা টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, তার এই শুনানি পর্ব ছিল। এবং সেই শুনানি পর্ব যথারীতি 2টোর সময় উঠেছিল এবং 2টোর সময় ওঠার পর আমাদের পশ্চিমবঙ্গের তরফ থেকে যিনি বিচারপতি মানে আইনজীবী ছিলেন, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, তিনি দীর্ঘ সওয়াল করেন। তার সঙ্গে ছিলেন ফিরদৌস স্বামী মহাশয়, আরও অনেকেই আইনজীবী, তারা কিন্তু দীর্ঘ সওয়াল করেন। প্রায় 2টো থেকে 4টা পর্যন্ত এই শুনানি প্রক্রিয়া চলতে থাকে এবং বিচারপতিও বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাদের কাছ থেকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেন, উত্তর নেবার চেষ্টা করেন। সেটাও আমরা কিন্তু শুনানিতে দেখেছি। অ্যাকচুয়ালি কী কী হয়েছে গতকালের যে শুনানি, সেই নিয়েই আমি একটা ভিডিও করছি, যেখানে দেখুন আমি প্রথমে লিখেছি যে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি আপডেট, অর্থাৎ কী কী উঠে এসেছে, কাদের চাকরি এক্সপায়ারি প্যানেলে হয়েছে এবং শুনানি কি নতুন মোড় নিচ্ছে, 10ই ফেব্রুয়ারি কি ফাইনাল শুনানি। এই 4টা পয়েন্টের উপরে আমি বিশেষ করে আজকে আলোচনা রেখেছি। দেখুন, প্রথমে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আজকে শুনানি সওয়াল করার কথা ছিল, সেই সওয়ালই উনি করেছেন। প্রথমে উনি বক্তব্য রাখতে গিয়ে বা আর্গুমেন্ট করতে গিয়ে তিনি প্রথমে সিলেকশন প্রসেস, এই পরীক্ষার যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসটির সমস্যা আছে বলে তিনি বলেন এবং তারও যথারীতি প্রমাণও তিনি দেন। তারপর তিনি ইললিগ্যাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে তা নিয়েও কিন্তু কথা বলেন। তারপর ডিভিশন বেঞ্চ 4বার রিপোর্ট সাবমিট করার সুযোগ দেন, কিন্তু যে রিপোর্ট তারা সাবমিট করেছিলেন হাইকোর্টে, তাদের মধ্যে তথ্যগত ভুল ছিল বলেও তিনি জানান। তারপরে যা তথ্য দিয়েছেন সেই তথ্য কিন্তু সিবিআই ডাটার সাথে মেলেনি, এই কথাটাও কিন্তু তিনি বললেন। তারপর মিরর কপি, ইমেজ কপি কোনো না রেখেই কিন্তু ওএমআরকে নষ্ট করে দিয়েছেন, এই কথাও কিন্তু উনি তার যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টে ফুটিয়ে তুললেন। তারপর নবম দশম 11-12 মানে একাদশ দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই যে 4টা প্রসেস ছিল, এই 4টা প্রসেসে ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সেই কথাটাও তিনি বিচারপতিকে আরেকবার বললেন। পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছেন, এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই কিন্তু বিচারপতি তাকে ঘুরিয়ে প্রশ্ন করেন যে চাকরি না দিয়েও কিন্তু পরীক্ষা না দিয়েও কিন্তু চাকরিতে জয়েন করেছে এবং চাকরি করেছে। তিনি সেই ক্ষেত্রে একজনকার কথা বলেন, তিনি এবং হাইকোর্টের নির্দেশে সেই চাকরি বাতিল হয়েছে এবং তার সুদ সমেত যে টাকা, সেই টাকাও কিন্তু হাইকোর্টের রেজিস্টারে জমা রাখা আছে, সেই কথাও কিন্তু তিনি উল্লেখ করেন। তখন কিন্তু উনি বলেন যে এরকম কি আরও আছেন, তারও উত্তরে কিন্তু বিকাশবাবু আরও একটি অন্যতর কথা বলেন, সেটিও আমরা শুনেছি। তারপরে হচ্ছে আউট অফ দ্য প্যানেল থেকে কতজন চাকরি পেয়েছে এসএসসি তা জানাতে পারেনি, এটিও কিন্তু
বেশ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আউট অফ দ্য প্যানেল থেকে কতজন চাকরি পেয়েছে। বৈধ এবং অবৈধ আলাদা করা সম্ভব নয়। এরপরে তিনি আরেকটি কথা বলেন যে বৈধ এবং অবৈধ এই যে আলাদা করার যে একটা প্রক্রিয়া বা প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু সম্ভব নয়। কারণ এই প্যানেলের মধ্যে অনেক অযোগ্য ক্যান্ডিডেট কিন্তু যোগ্য বলে রয়ে আছে। 183 জন 10 অর্থাৎ র্যাঙ্ক জাম্প করেছে, 16 জন এখনও চাকরি করছে, 61 জন প্যানেলের কোথাও নাম নেই। এই জায়গাতেও কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। 39 জন একাদশ দ্বাদশ সরাসরি চাকরি পেয়েছে, 18 জন কোনো নাম নেই, আউট অফ দ্য প্যানেলের মধ্যে আছে। এটিও কিন্তু তিনি উপস্থাপন করেন। 11-12 ওএমআর 905, 771 ওএমআর ম্যানিপুলেশন হয়েছে, একথাও তিনি তার আর্গুমেন্টে তুলে ধরেন। বেতন ফেরত সহ 12% ইন্টারেস্ট যেটা হাইকোর্ট থেকে হয়েছিল, সে হাইকোর্টের জাজমেন্টে তিনি 12% ইন্টারেস্ট সহ পুরো বেতনের টাকা কিন্তু ফেরত দেওয়ার কথা বলেছিলেন, সেটিও কিন্তু এই জায়গাতে তিনি উল্লেখ করেন। প্যানেল এক্সপায়ার করে অ্যাপয়েন্টমেন্ট 2019 সালের 19শে ডিসেম্বর প্যানেল শেষ হয়েছে, তারপরেও কিন্তু ইলিগেলভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এই কথাটিও কিন্তু তিনি তার আর্গুমেন্টে জানান। এবং আরেকটি কথা তিনি সঙ্গে সঙ্গে বলে দেন যে এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানেই একটা বৃহত্তর ষড়যন্ত্র এর সঙ্গে যুক্ত আছেন বা যুক্ত হয়েছে, এই কথাটিও তিনি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে জানান। 2024 সালের আরটিআই কপি তুলে দেন। তার তরফ থেকে একটি আরটিআই করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনে, সেই আরটিআইয়ের কপিও কিন্তু তিনি তুলে দেন মাননীয় প্রধান বিচারপতির কাছে, এটিও তিনি বলেন। ব্ল্যাঙ্ক ওএমআর দেখিয়ে দেন বিচারপতিকে। এরপরে আরেকটি আশ্চর্য ঘটনা ঘটে, সেটি হলো যে ব্ল্যাঙ্ক ওএমআর ছিল, সেই ব্ল্যাঙ্ক ওএমআর যেগুলোতে কোনো কালি দিয়ে গাবানোই হয়নি, সেইগুলো কিন্তু তিনি বিচারপতিকে দেখিয়ে দেন এবং বিচারপতি সেগুলো দেখেন। তারপর নাইসাকে টেন্ডার ডেকে দেয়নি, এটিও কিন্তু তিনি তুলে ধরেন। তারপরে 50 কোটি টাকা লেনদেন হয়েছে, 50 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, সেটিও কিন্তু তিনি বলেন। ফুল মার্কস দেওয়া হয়েছে অনেককে, এইটিও কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ একটি আর্গুমেন্টের মধ্যে উঠে আসে যে ওখানে ফুল মার্কস দেওয়া হয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে তিনি বলেন 48% দুর্নীতি হয়েছে, 381 জনকে প্যানেল এক্সপায়ার পর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সরস্বতী প্রেসকে নিয়েও কথা বলেন তিনি, অর্থাৎ সরস্বতী প্রেসকে নিয়েও তিনি তার আর্গুমেন্টে তুলে ধরেন। 12,946 জনকে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে 1,539কে অতিরিক্ত নিয়োগ করেন নবম দশমের ক্ষেত্রে, তিনি সেটিও তুলে ধরেন। 5,756 জনের মধ্যে 199 জনকে অতিরিক্ত নিয়োগ করেন স্কুল সার্ভিস কমিশন, সেই কথাও তিনি তুলে ধরেন। এরপর 639 জন গ্রুপ ডি এর ক্ষেত্রে, 460 জন গ্রুপ সি এর ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত হয়, এটিও তিনি বলেন। মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেন, এটিও কিন্তু তিনি তার আর্গুমেন্টে তুলে ধরেন। তারপর কি বলছেন, 2016 সালের যারাই অংশগ্রহণ করেছিল তারাই পরীক্ষা দিতে পারবে, এজ নট ম্যাটার, এটিও কিন্তু একটি ভালো তিনি প্রস্তাব দিয়েছেন বিচারপতির কাছে বা তুলে ধরেছেন আর্গুমেন্ট আকারে। সেটি হলো যখন তিনি বললেন যে কারা কারা এই জায়গাতে যোগ্য, পরীক্ষা পুরো প্যানেল বাতিল করে দিলে তারা নতুন করে আরও পরীক্ষার সুযোগ হয়, তখন বিচারপতি বলেন এটি একটি কঠিন ব্যাপার। তখন বলেন কোনো যে যারা পরীক্ষায় বসেছিল 2016 সালে তারা এখন নতুনভাবে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করুক, সেখানে কিন্তু এজটা ম্যাটার করবে না, এজটা ছাড় দেওয়া হোক, এটিও কিন্তু তিনি তুলে ধরেন। তখন বিচারপতি কিন্তু আরেকটি কথা বলেন, রিট পিটিশনের কথাটি বলেন, রিট পিটিশন তারা কখন করেছিলেন, কোন সময় করেছিলেন, সেটি নিয়েও কিন্তু বিচারপতি তার প্রশ্ন ছুড়ে দেন। তো 2022 সালে রেজাল্ট বের হয়েছে ওদের, মানে আমাদের যে যখন হাইকোর্ট থেকে অর্ডার জারি হয়, 2018 সালে ওএমআর মার্কস বের হয়, অর্থাৎ 2018 সালে রেজাল্ট বেরিয়েছিল, সেটা কত পেয়েছে সেই তথ্য অনুযায়ী তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আর এখানে প্রসেসটা হচ্ছে কীভাবে যা রিটেন এক্সাম, তারপরে একাডেমিক
তারপরে ভাইভা এই নিয়ে তাদের একটি মার্কস, সেই মার্কসের অনুযায়ীও তিনি কথা বলেন। ওএমআরগুলো ফাঁকা, তাও কিভাবে রেকমেন্ড পেয়েছে, ওএমআর পুরো ফাঁকা তাহলে তারা কেন চাকরি পেয়েছে, বা এই ইলিগেল যারা টিচার আছে তারা কি শিক্ষা দিচ্ছে, এই নিয়েও কিন্তু শামীমবাবু তার বক্তব্যে ফুটিয়ে তোলেন বা আর্গুমেন্টে তুলে ধরেন। যদি যদি এইসব টিচাররা থাকে তাহলে আমাদের দেশের অবস্থা কী হবে, সেটিও কিন্তু তার আর্গুমেন্টে তিনি তুলে ধরেন। বিকাশবাবু বলেন যোগ্য অযোগ্য বের করতে পারেনি এসএসসি। এক এক যে যোগ্য যে লিস্ট আছে সেই লিস্ট, বা কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্ট কিন্তু বের করতে পারেনি এসএসসি। তা আরেকটি কথা যে জায়গাতে উঠে এসেছে, এটি কিন্তু আমি আগেই বলেছিলাম যে ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিং ঠিক আছে, তারপর 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ যতগুলো কাউন্সেলিং হয়েছে সেগুলো কিন্তু এক্সপায়ার করার পর কাউন্সেলিং হয়েছে এবং সেগুলোর থেকে নিয়োগ নিয়োগ করা হয়েছে বা নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই কালকের একটি মোটামুটি সাবস্ট্যান্স বা বিষয়বস্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। এরপরে আমি একটি পেপার কাটিং পেয়েছি, সেই পেপার কাটিংয়ে আসি। কি বলেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তত্ত্ব দাবি নিয়োগ বাতিলের। কি বলেছে, রাজ্যের স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিয়ে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিলের পক্ষে সওয়াল করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় খান্নার ডিভিশন বেঞ্চে তাদের বক্তব্য, দুই একজন আধিকারিকের ত্রুটি নয়, বরং পূর্ব পরিকল্পিতভাবেই এই দুর্নীতি হয়েছে। 2016 সালে নিয়োগ বাতিল করে নতুনভাবে নিয়োগের আর্জি জানিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রধান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি, 2016 সালে যারা আবেদন করেছিলেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ রাখা যেতে পারে, বয়সজনিত বাধাও এক্ষেত্রে তুলে দেওয়া যায়। অর্থাৎ আমি একটু আগেই বললাম যে বয়সটা কোনো ম্যাটার করবে না। এই দিন সওয়াল পর্ব শেষে প্রধান বিচারপতি জানান আগামী 10ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। সেদিন এসএসসি এবং রাজ্য সরকারের জবাব কোর্টে বলবে। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ, আগামী শুনানিতে এই মামলার সওয়াল জবাব পর্ব শেষ হতে পারে। গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে শুনানি শেষে সাধারণত রায়দান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নিয়েছিল। তাতে দুর্নীতির অভিযোগ তুলে মামলা হয়। সিবিআই এবং ইডি সেই মামলার তদন্ত করছে। দুর্নীতির মামলার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পুরো প্রক্রিয়া খারিজ করে দেয় এবং তার ফল প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য এসএসসি। এই মামলায় সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে বৈধ এবং অবৈধভাবে নিযুক্তদের পৃথক করা সম্ভব কি। দেশের প্রধান বিচারপতির মন্তব্য ছিল, ডাল মে কুচ কালা হে ইয়া পুরা ডাল হে কালা হে। এই আগের শুনানিতে এটা বিচারপতি মন্তব্য করেছিলেন। এই দিন মামলার শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রহিম জানান, হাইকোর্ট বারবার এসএসসিকে বৈধ এবং অবৈধ নিয়োগ পৃথক করতে বললেও তারা এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি। মামলার এও উঠে এসেছিল যে নিয়োগ তালিকা ও প্যানেলের মেয়াদ পূরণের পরে তা থেকে নিয়োগ করা হয়েছিল। তথ্য প্রমাণ লোপাটের জন্য কোনো প্রতিলিপি বা মিরর ইমেজ না রেখেই উত্তরপত্র বা ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয়েছিল। সাদা খাতা জমা দিয়েও বহু লোক চাকরি পেয়েছেন। নিয়োগপত্রে কারচুপি হয়েছে। নিয়োগ নিয়ে এত প্রশ্নের কথা বলে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীদের দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়ায় রহস্যে মোড়া। কী পদ্ধতিতে এবং কেন নাইসার মতো সংস্থাকে এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছিল সে ব্যাপারেও কোনো তথ্য এসএসসি এতদিন কোর্টে দেয়নি বলেও দাবি করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। বরং রাজ্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ পরস্পর বিরোধী হলফনামা দিয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ এরা উভয়েই কিন্তু আলাদা আলাদা তথ্য কিন্তু কোর্টের সামনে তুলে ধরেছেন। বঞ্চিত চাকরি প্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্য এসএসসির কোনো নির্দিষ্ট অবস্থানেই জানা যায়নি। রাজ্য কী বলছে, এসএসসির কী বলছে, এটা কোনো নির্দিষ্ট তথ্য বা অবস্থান তারা জানায়নি। বঞ্চিত চাকরি প্রার্থীদের আর এক আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান যে হাইকোর্টে এসএসসি 4 বার হলফনামা দিলেও বেআইনি নিয়োগের সংখ্যা স্পষ্ট করে জানায়নি। উপরন্তু বাগ কমিটির রিপোর্টে এটাও উঠেছিল যে 2016 সালে এসএসসি নিয়োগের সুপারিশপত্র দিয়েও নিয়োগপত্র
দিত সংশ্লিষ্ট স্কুল পরিচালন কমিটি। 2018 সালে সেই নিয়োগ বদলে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার ভার দেওয়া হয়, কারণ এতগুলি স্কুল কমিটির থেকে শুধু মধ্যশিক্ষা পর্ষদ দিয়ে হাত করে কারচুপি করা সহজ। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আর এক আইনজীবী ফিরদৌস শামীমের দাবি, নিয়োগ তালিকায় পর্যায়ে উল্টে দিয়ে নিয়োগ হয়েছে, তেমন প্যানেলের বাইরে থেকে এবং উত্তরপূর্ত কারচুপি করেও নিয়োগ হয়েছে। তৃতীয় দফার কাউন্সেলিং থেকে মেয়াদ ফুরনো প্যানেলের নিয়োগ হয়েছে। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীদের সওয়ালের পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফে মেহবুব মণ্ডল বলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে যা বললেন তাতে স্পষ্ট তিনি পুরো প্যানেল বাতিলের কথা বলছেন। উনি যে অভিযোগগুলো করছেন তা আংশিক সত্য। পরবর্তী শুনানিতে আমাদের আইনজীবীরা তো বলবেনই, পাশাপাশি এসএসসিকেও বিকাশবাবুর যুক্তি খণ্ডন করতে হবে। এই কথাটাও কিন্তু আমরা ওদের যে মঞ্চ, সেই মঞ্চ থেকেও আমরা পেয়েছি। এখন প্রশ্ন হলো যে কি হতে পারে বা কি হতে চলেছে। দেখুন, গতকাল যে শুনানি প্রক্রিয়া ছিল, সেই শুনানি প্রক্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং যে সওয়াল হয়েছে সেই সওয়াল বিচারপতি পর্যবেক্ষণ করেছেন, শুনেছেন এবং তার বিনিময়ে প্রশ্নও ছুড়ে দিয়েছেন। আমরা প্রশ্নও করেছেন এবং সেখান থেকে উত্তরও কিন্তু নিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই যে প্রশ্ন এবং উত্তরের যে পর্যায় বা পালা চলছিল, সেই প্রশ্ন উত্তরের পালাটা কতটা গুরুত্বপূর্ণ। তার কারণ বিকাশবাবু দীর্ঘদিন ধরে এই মামলার সঙ্গে জড়িত ছিল। তিনি এই মামলার খুঁটিনাটি তথ্য অনেক কিছুই জানেন। তার ফলে কি হলো, তার ফলে তিনি সেরকমভাবে প্রতিটি তথ্য সূক্ষ্মভাবে মাননীয় প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন, এবং পুরো প্যানেলটাকে অবৈধ, এবং যে পরীক্ষার যে পুরো সেই প্রসেসটিকেও তিনি, সিলেকশন প্রসেসটিকেও তিনি কী বলেন, অবৈধ বলে ঘোষণা করেন। অর্থাৎ এই সিলেকশন প্রসেসটাই সমস্যা আছে, এটি তার প্রথম কথা বললেন। তারপর তিনি যে তথ্যগুলি দিলেন, কীভাবে নিয়োগে দুর্নীতি হয়েছে, কারা কারা সেই প্যানেলে ঢুকেছে বা কীভাবে ঢুকেছে, কীভাবে তাদেরকে র্যাঙ্ক জাম্প করানো হয়েছে, তারপরে কারা পরীক্ষায় অংশগ্রহণ না করেও চাকরি করছে বা চাকরি পেয়েছে, এবং প্যানেল এক্সপায়ার করার পরেও কীভাবে জয়নিং প্রক্রিয়া চালানো হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গেও কিন্তু বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেন। তারপরে তিনি যে তথ্যটি তুলে ধরলেন যে এই প্যানেলকে যোগ্য এবং অযোগ্য কোনোভাবেই আলাদা করা সম্ভব নয়, এবং এই যোগ্য অযোগ্য আলাদা না করার ফলে এই প্যানেলটি তিনি সম্পূর্ণরূপে বাতিল চান, এবং বাতিল চেয়ে নতুন করে পরীক্ষা হোক, এটাই তিনি চান। তখন পরবর্তী সময়ে কিন্তু প্রধান বিচারপতি যে মন্তব্যটি করেছেন, এটা একটা জটিল প্রক্রিয়া, এটি একটি আরও কঠিন হয়ে যাবে। তখন উনি বলেন, কোনো কঠিন হবে বলে মনে হয় না, কারণ সবাই যারা 2016-র মধ্যে ইনক্লুড ছিল তারা সকলেই পরীক্ষা দেখ, সেখানে বয়সটা ম্যাটার নয়, বয়সটা ছাড় দেওয়া হোক, এটি কিন্তু উনি বললেন। এবং বলার পরে বিক্রমবাবু থেকে শুরু করে শামীমবাবু, এবং শামীমবাবুর পর আমাদের সুদীপ্ত দাশগুপ্তবাবু, সকলেই কিন্তু তাদের সওয়াল জবাব সম্পন্ন করলেন, এবং আমরা দেখলাম তাদের সওয়াল জবাব সম্পন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু বিচারপতি সেদিনের মতো কোর্ট মুলতবি করে 10ই ফেব্রুয়ারি কিন্তু 2টোর সময় পরবর্তী শুনানির দিন ধার্য করলেন। এবং সেদিন আমরা জানতে পারছি বা দেখতে পাবো যে রাজ্য সরকারের আইনজীবী এবং এসএসসির আইনজীবী, তারা কিন্তু এই বিকাশবাবুর যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলোকে খণ্ডন করবেন। এখন প্রশ্ন হলো যে এই যে গতকালের যে শুনানি, এই শুনানিকে নতুন মোড় নিচ্ছে বা নিতে চলেছে বা নিয়েছে। এখন প্রশ্নটা অনেকেই করেছেন আমাকে, হ্যাঁ অবশ্যই নিতে চলেছে বা নিয়েছে। তার কারণ হচ্ছে বিকাশবাবু যে ধরনের প্রশ্নগুলো ওই জায়গাতে সাবমিট করেছেন, সেই প্রশ্নগুলো ওর উত্তর কী দেবে, বা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের যারা আইনজীবী আছেন তারা কি উত্তর দেবেন, সেই উত্তর কিন্তু যথেষ্ট কঠিন বলে আমার মনে হয়। কারণ উনি যে প্রশ্নগুলো ছুঁড়েছিলেন, সেই প্রশ্নগুলো কিন্তু হাইকোর্টের যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টকে নির্ভর করে ছুঁড়েছেন। যেমন ধরুন, ওদেরকে প্রতিলিপি দিতে বলা হয়েছিল, সেই প্রতিলিপির সংখ্যা কত ছিল, তারা এফিডেভিট করে জানিয়েছিল, সেই সব তথ্যগুলো কিন্তু তারা একদম, উনি যে কথাগুলি বলছিলেন সেগুলো কিন্তু হাইকোর্টের যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টকে অনুসরণ করেই কিন্তু উনি তো এই সওয়াল জবাবটা করেছেন। এর ফলে কি হচ্ছে, পরের যে 10 তারিখে যে শুনানি প্রক্রিয়া আছে, সেই 10 তারিখে এই যুক্তিগুলো অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী যিনি থাকবেন বা রাজ্য সরকারের যিনি আইনজীবী থাকবেন, সেই যুক্তিগুলোকে খণ্ডন করতে হবে, ভাঙতে হবে, সঠিক তথ্য দিতে হবে। কালকে কিন্তু আরেকটি ঘটনা ঘটে গেছে, যে বিচার প্রক্রিয়া চলাকালীন যখন বিকাশবাবু
তার সওয়াল জবাব সম্পন্ন করলেন, তারপরে কিন্তু অন্যান্য যারা আইনজীবী উঠেছিলেন বলার জন্য, সওয়াল জবাব করার জন্য, তখন কিন্তু আরও বিচারপতি একটা কথা বলেছিলেন যে সেগ্রিগেশন করা সম্ভব না সম্ভব নয়, অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব কি সম্ভব নয়। সেটি কিন্তু আরও তার কাছে আরেকবার আমরা তার মুখ থেকে বা ওনার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। এখন প্রশ্ন, এত সব জটিল যে যাবার দরকার নেই, কেন জটিলতার দিকে আমরা যাচ্ছি বা যাবই বা কেন? কারণ স্কুল সার্ভিস কমিশন যদি যোগ্য এবং অযোগ্য লিস্ট দিয়ে দেন, তাহলেই তো এ লেঠা চুকে যায় বা এর সমস্যা থেকে আমরা মুক্ত হয়ে যাই, বা আমাদের এই স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেল সেটা সত্য বলে ঘোষিত হয়। এখন এই যে প্যানেল, সেই প্যানেলে 5,400 হোক, 7,000 হোক, 10,000 হোক, 20-15,000 হোক, আমরা জানি না কত, আমরা সঠিক তথ্য তো পাই না। তাহলে যে যতটুকুনেই মানে অযোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যুক্ত আছেন, তারা যদি সেই লিস্টে অযোগ্য লিস্টটা দিয়ে দেয় রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আশা করি প্যানেলটাতে যারা যোগ্য শিক্ষক আছে তাদের কোনো প্রভাব, তারা কিন্তু তাদের যে চাকরি জীবন, সে চাকরি জীবনে কোনো প্রভাব পড়বে না। এখন 1 এবং 2 যে আপনার ইয়ে হয়েছিল, যে আপনার কাউন্সেলিং হয়েছিল, সেই কাউন্সেলিংটিকে দুটোকে বৈধ বলে ঘোষণা করছে। তারপরে ওনাদের কথা অনুযায়ী, মানে বিকাশবাবু এবং শামীমবাবুর কথা অনুযায়ী, তারপরে যে যতগুলো কাউন্সেলিং হয়েছিল সেগুলো কিন্তু ডেট এক্সপায়ার করার পর। এটিও কিন্তু একটু ভাবাচ্ছে, কারণ এই জায়গাতেও কিন্তু একটু গোলমাল লাগছে বলে আমার মনে হয়। কারণ সেখানে আবার ওনারা যে আরও প্রতিলিপি, সেই প্রতিলিপি কিন্তু পেশ করেই কথাটা বলেছেন, সেটাও দেখলাম। এরপরে যে শুনানি প্রক্রিয়া হবে, সেই শুনানি প্রক্রিয়া কতটা ভাইটাল হবে, কারণ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর বিচারপতির সামনে তুলে ধরেন, সেটা কিন্তু অবশ্যই আমাদের চোখ থাকবে 10ই ফেব্রুয়ারি দুপুর 2টোর সময় 1 নম্বর এজলাসে প্রধান বিচারপতির। এখন আরেকটি প্রশ্ন, যেমন অনেকেই করছেন, টিভি চ্যানেলেও আমরা দেখতে পাচ্ছি যে 10ই ফেব্রুয়ারি কি ফাইনাল শুনানি? দেখুন, আমি একটু আগে একটা পেপার কাটিং পড়লাম, তারপর টিভি চ্যানেলে দেখবে নিচের দিকে লেখাগুলো দিচ্ছে বারবার, এবং আমাকেও অনেকে প্রশ্ন করেছিলেন, বা আমিও 2-4 জনের কাছে জেনেছি যে 10ই ফেব্রুয়ারি কি ফাইনাল শুনানি হয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আর কিছু এই কেসটার আছে বলে তো আমার মনে হয় না, কারণ 10ই ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী এবং রাজ্য সরকারের আইনজীবী যদি তাদের বক্তব্য বা আর্গুমেন্ট বা সওয়াল জবাব শেষ করে দিতে পারেন, তাহলে এই কেসটার কারো বলার থাকলো না। অর্থাৎ সেদিনেই হয়তো কেসটা রিজার্ভ হয়ে যেতে পারে জাজমেন্টের জন্য। এরপর যদি কোনো বাকি থেকে যায়, হয়তো একটা ডেট দিলেও দিতে পারে। তবে আমার মনে হয় না যে 10ই ফেব্রুয়ারির পর আর কোনো জাজ মানে শুনানি প্রক্রিয়া এগোবে, কারণ ওই দিনেই যদি ওনাদের বক্তব্য বা সওয়াল জবাব সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু সেদিনেই কিন্তু কেসের যে কেসের জন্য যে রায়দান হবে, তার জন্য রিজার্ভ হয় আগে, সেই রিজার্ভ হয়ে যেতে পারে। এখন এটা আমাদের অনুমান, তবে দেখা যাক 10ই ফেব্রুয়ারি কী হয়। তবে এইটুকুন আমি বলতে পারি যে প্রায় 26,000 মামলা যে হাইকোর্ট থেকে বাতিল হয়েছিল, গতকালের যে আর্গুমেন্ট ছিল মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌসামী মহাশয়ের, তাদের যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট বা তাদের যে সওয়াল জবাব ছিল, সেই সওয়াল জবাব কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এবং এবং যে প্রশ্নগুলো তারা ছুড়ে দিয়েছেন, যে তথ্যগুলো তারা প্রধান বিচারপতির সামনে দিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের যে তথ্যগুলো তারা দিয়েছে, যে স্কুল সার্ভিস কমিশন যে তথ্যগুলো দিয়েছে, সেই তথ্যগুলোরই প্রতিলিপি তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তুলে ধরেছেন। অবশ্যই সব দিক থেকে বিচার করলে অবশ্যই গতকালের দিনটি বেশ গুরুত্বপূর্ণ, এবং ভারতবর্ষের ইতিহাসে আমি বলবো স্কুল সার্ভিস কমিশনের এই যে মামলা, এই মামলাটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে, বা দখল করতে যাচ্ছে, সেটিও কিন্তু আমরা বলতে পারি। তবে এই প্যানেলের ভবিষ্যৎ কী হবে, সেটা তো আমরা কেউ ভবিষ্যৎদ্রষ্টা নই, বলতে পারবো না। তবে এইটুকুন বলা যায়, যদি স্কুল সার্ভিস কমিশন এই যোগ্য অযোগ্যকে আলাদা করে দেয়, যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু যদি আলাদা করে দিয়ে দেয়, তাহলে আমি বলবো এই প্যানেলের ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বা প্যানেল অসুবিধায় পড়বে না। কিন্তু যদি না দেয়, তাহলে কিন্তু বলা যাবে না কি হবে বা কি হতে পারে। বিচারপতি এখন কি সিদ্ধান্ত নেয়, সেটা বলা যাচ্ছে না। তবে অনেকেই বলছেন যে
পরের যে শুনানি আছে 10ই ফেব্রুয়ারি, সেই 10ই ফেব্রুয়ারিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা কী বলেন সেই বা তারা কোনো তথ্য দেয় কি না তার উপরও কিন্তু অনেকটা নির্ভর করছে। আর যে প্রসঙ্গটা বিকাশ রঞ্জন বাবু তুলেছিলেন যে পরীক্ষা হলে সেখানে অবশ্যই বয়সের ছাড়পত্র থাকার কথা নয়, বয়সের ছাড়পত্র দেবে, কারণ সেটা বয়সটা ম্যাটার করবে না। এটা দিতে পারে কারণ 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই কিন্তু এলিজিবল প্রার্থী ছিল। এটুকু কিন্তু মাথায় রাখতে হবে আমাদের সকলকে। তার কারণ হচ্ছে অনেক ছেলেমেয়ে আছে তারা কিন্তু ঠিক পজিশন পায়নি, ঠিক জায়গাতে তারা যেতে পারেনি, অর্থাৎ তারা পরীক্ষায় ভালো করে নাম্বার তুললেও তারা কিন্তু ওই প্যানেলের মধ্যে আসতে পারেনি। তাই অনেক ভালো ছিল আর এখনও ওই প্যানেলটার মধ্যে যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষিকা, যোগ্য অশিক্ষক কর্মীবৃন্দ আছেন। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো স্কুল সার্ভিস কমিশনের উচিত এই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর দিকে তাকিয়ে যেন তারা অরিজিনাল এবং সত্য যে লিস্ট আছে সেই লিস্ট মাননীয় প্রধান বিচারপতির এজলাসে জমা দিয়ে দেয় এবং তাদের যে একটা যে সংস্থা যে স্কুল সার্ভিস কমিশনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের অবশ্যই যেন তারা সুনাম বজায় রাখেন। আর 10ই ফেব্রুয়ারি কি ফাইনাল শুনানি হচ্ছে সেটা আমি আগেই বললাম, দেখা যাক কী হয়। সময় একটা আমাদের কাছে বড় ফ্যাক্টর। 10ই ফেব্রুয়ারির আগে স্কুল সার্ভিস কমিশন যদি কোনো তথ্য বা যদি কোনো কথা বলে তার অবশ্যই সেই সংবাদ আমি আপনাদের কাছে প্রেরণ করব। আর কি ঘটতে চলেছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন আইনজীবীরা তাদের মতামত বক্তব্য প্রকাশ করছেন, বক্তব্য দিচ্ছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। তবে আমি বলবো যা স্কুল সার্ভিস কমিশনের একদমই উচিত যোগ্যদের লিস্টটাকে প্রেরণ করে দেওয়া বা মাননীয় প্রধান বিচারপতির এজলাসে জমা দিয়ে দেওয়া যে এনারা যোগ্য, এনারা অযোগ্য। তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সেটা আমরা দেখব 10ই ফেব্রুয়ারি শুনানিতে যে স্কুল সার্ভিস কমিশনের বা রাজ্য সরকারের আইনজীবীরা কী ধরনের সেই জায়গাতে সওয়াল জবাব করছেন। সকলে নজর থাকুক স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বা স্কুল সার্ভিস কমিশনের তথ্যতে কী বলছে, স্কুল সার্ভিস কমিশন পত্রিকাতে বা পেপারে কোনো নতুন তথ্য দিচ্ছেন কি না। আর অবশ্যই আমি তো আছি আপনাদের পাশে, অবশ্যই নতুন কিছু খবর পেলে অবশ্যই আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো। আজকে একটু খবরটা দিতে দেরি হয়ে গেল, বাইরে ছিলাম তো। যাই হোক, খবরটা আপনাদের সঙ্গে দিলাম, কাছে পরিবেশন করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, অবশ্যই একটা শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।